ভাইয়া কিছু হয়েছে? তোমাকে কেমন চিন্তিত দেখাচ্ছে। শব্দ মাত্রই খাবার মুখে দিয়েছিল। রোচির কথা শুনে শব্দ রোচির মুখের দিকে তাকায়। তারপর মুখের খাবারটা শেষ করে বলে, আমার এক বন্ধুর কথা চিন্তা করছি। তোমার বন্ধুর চিন্তা? ছেলেটা ভালো, স্কুল কলেজ আমরা একসাথে ছিলাম, কারোর সাথে অত মিশতো না, নিজের মতোই থাকতো। তারপর কলেজ কমপ্লিট করার পর আমাদের আর যোগাযোগ ছিল না। ওই যে ওর বোন আর ভাইয়ের বিয়েতেই তো সেদিন গেলাম। ওর সাথে যোগাযোগ না থাকার কারণ ছিল আমি মেডিকেলে চলে যাই আর ও ভার্সিটিতে চলে যায়, তাই আমাদের মধ্যে আর অত কথাবার্তা হয়নি। হঠাৎ একদিন ওর পরিবারের একজন অসুস্থ হয়, তো ওরা তাকে হসপিটালে নিয়ে আসে, তখনই আবারও দেখা হলো। তাহলে এখানে চিন্তা করার কি আছে? চিন্তা এখানে না, ছেলেটার মারাত্মক অ্যাঙ্গার ইস্যু আছে, ঘাট দ্বারাও বলতে পারিস। যা ওর তা ওর লাগবেই, সেটা যেভাবে হোক না কেন, আর তার করে নিতেই হবে। কলেজে একবার ওর মারামারি দেখিয়েছিলাম। ও একটা ঘুমন্ত বাঘ, চুপচাপ থাকে, তবে রেগে গেলে মানুষ খুন করতেও সময় লাগবে না। এসব কথা শুনে সর্বপ্রথম রোচির উচ্ছ্বাসের কথাই মনে হলো। তাই আরও আগ্রহী দৃষ্টিতে মনোযোগী শ্রোতার মতন শব্দের কথা শুনতে লাগলো। শব্দ আরও বলতে লাগলো, এইটুকু পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু ছেলেটা বিয়ে করার 7-8 মাস পর ওর বউ পালায়, কারণ ওর এই অ্যাঙ্গার ইস্যু। আর বুঝিসই তো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক তোর স্বামীর মতো। সে যাই হোক, ওর বউয়ের অনেক খোঁজ করে কিন্তু পায়নি। তার মধ্যে ওর যে সমস্যাটা ছিল তার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো শুরু করে। আজকেই ওর কাউন্সেলিংয়ের লাস্ট ডেট ছিল। জানিস কি হয়েছে আজকেই ও ওর বউয়ের দেখা পায় ওই হসপিটালে। সাথে নাকি একটা লোক ছিল যার কোলে বাবু ছিল নাকি। এখন তো ওর রেগে শেষ। আমি বুঝি না ওরা এই প্রবলেমগুলো সলভ না করে এত জটিল করে কেন। ছেলেটার অবস্থা ভেবেই আমার খারাপ লাগছে। কোন হসপিটাল ছিল ভাই? এএফ হসপিটাল, উর্জা যেখানে ছিল। রোচি চমকায়। তারপর নিজেকে সামলে একটা কাচের গ্লাসে পানি খেতে জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার বন্ধুর নাম কি? উচ্ছ্বাস। রোচির হাত থেমে গেল। হাতের কাচের গ্লাসটা শোভা পেল মেঝেতে ভাঙা অবস্থায়। টুকরো টুকরো কাচ ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে, সাথে পানিগুলো গড়িয়ে পড়ল কত দ্রুত। মানুষটার নাম শুনে রোচি আর পানিটুকু গিলতে পারল না। পানিটুকু রোচির নাকে মুখে উঠে যায়। কাশতে কাশতে কোনো মতে হাত দিয়ে চেয়ার ধরে। শব্দ অবাক চোখে রোচিকে দেখে। রোচি কোনো মতে চেয়ারটা ধরে দাঁড়িয়ে শব্দের পানে তাকায়। তার হাত পা কাঁপছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবে। ঠিক সেই প্রথম দিনের রোচিকে দেখলো মনে হচ্ছে শব্দের কাছে। শব্দ রোচির লাল হয়ে যাওয়া লালচে মুখটার দিকে তাকিয়ে থেকে এসে রোচিকে ধরে চেয়ারে বসায়। রোচি ভয়াতুর দৃষ্টিতে শব্দের দিকে তাকায়, কিন্তু এর কারণ শব্দ খুঁজে পেল না। হঠাৎ এমন উত্তেজিত হওয়ার কারণ কি, বা কি শুনে মেয়েটা এত ভয় পেল? হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে শব্দ রোচিকে পরোক্ষ করে বলে, তুই উচ্ছ্বাসকে চিনিস? রোচি শব্দের পানে চমকে তাকায়। রোচির চোখ দিয়ে অনবরত পানি উপচে পড়ছে। কান্নার তাড়নায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, তবুও কোনো মতে মাথা নাড়ায়। তাই শব্দ কিছুটা উচ্চস্বরে জিজ্ঞেস করে, মুখে বল। হ্যাঁ হ্যাঁ, ঊর্জার বাবাই উচ্ছ্বাস। এতদিন তাহলে এটাই লুকিয়েছিলে? আমি লুকোচ্ছিলাম না ভাইয়া। আমার আগেই সন্দেহ হয়েছিল যখন উচ্ছ্বাস বলেছিল তার বউ পালিয়েছে। অন্যদিকে তুইও তোর ভাষ্যমতে অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়েছিস। আর ঊর্জায় কেন উচ্ছ্বাসের মতো দেখতে হবে অনেকটা, তবু আমি পাত্তা দেইনি আমার ভাবনাগুলো, এবং আমি কিছু বলিনি ওকে। এটা তুই কেন করলি? সেটা যথেষ্ট ভালো, ওর দোষ আমিও কোথাও দেখতে পারছি না। হ্যাঁ মানছি উচ্ছ্বাসের অ্যাঙ্গার ইস্যু আছে, তবে তাই বলে তুই ওকে একা ছেড়ে চলে আসবি এভাবে? ভাইয়া তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? তোকে ভুল কেন বুঝবো? ভুল তো আমার হয়েছে, তোর ব্যাপারে না জানি এতদিন এখানে বোনের মতো আগলে রেখেছি। রোচি শব্দের দিকে তাকায়। এতদিনের পরিচিত শব্দ আর আজকের শব্দের সাথে কোনো মিল নেই। এই শব্দকে রোচি কখনো দেখেনি, চেনে না। শব্দ সোফায় ধপ করে বসে নিজের চুল খামচে ধরে। মাথায় আর একটা চিন্তা জেগে বসেছে। কিছুক্ষণ পর রোচির দিকে তাকালো। রোচি কান্না করছে তো করছে, কান্নার দমকে চোখ মুখ কেমন লালচে হয়ে ফুলে গেছে। রোচি চোখ মুছে উঠে শব্দের বিপরীত পাশে সোফায় বসে বলে, ভাইয়া লেট মি এক্সপ্লেইন। তুই এক্সপ্লেন নিয়ে পড়ে আছিস কেন? একবার চিন্তা করে দেখ তো, উচ্ছ্বাস যখন জানবে তার বউ আমার বাসায় পুরোটা বছর ছিল আমার বোন হয়ে, আর আমি তার বউকে এদিকে ওদিকে খোঁজার বুদ্ধি দিয়েছি, তখন সে আমাকে কতটা ভুল বুঝবে? যখন সে জানতে পারবে তার বই আমার বাসায় আমার বোনের পরিচয় থাকছে, ভাবতে পারছিস কিছু?
একটাবার শুধু ভেবে দেখ, কেন করলে এসব বোন আমার? মাহাদি আমাকে ভালোবাসে আমি জানি, কিন্তু মাহাদি মেন্টালি আনস্টেবল ভাইয়া। ওর সাইকোপ্যাথিক সমস্যা আছে ভাইয়া। আমি ওর সাথে থাকতে না পেরে অতিষ্ঠ হয়ে পালিয়েছি ভাইয়া। মেন্টালি আর ফিজিক্যালি অত্যাচারগুলো আর আমার সহ্য হচ্ছিল না। নিজেকে শেষ করে দেওয়ার মতো সাহস ছিল না আমার। ওকে যে বলবো সাইকোলজিস্ট দেখাতে, তাও সাহস পাচ্ছিল না। আর এতদিন পালানোর পর ও আমাকে সাইফ সাহেবের সাথে দেখে ফেলেছে। ও যে কোনো সময় কিছু একটা করতে পারে। আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক বা সাইফ সাহেবের কোনো ক্ষতি হোক। ভাইয়া, আমি মাহাদির কাছে ফিরতে চাই না। ও আমাকে মেরে ফেলবে। তুমি কি পারবে যে নরক থেকে পালিয়েছি আবারও আমাকে সেই নরকেই মধ্যে ঠেলে দিতে? ও আমাকে ধরতে পারলে কি করবে আমি জানি না। ও রাগলে মানুষ খুন করার মতো ক্ষমতা রাখে। সেই রাগ আমি আমার নিজের চোখে দেখেছি ভাইয়া। ও আমাকে শেষ করে ফেলবে ভাইয়া। তখন আমার নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এসব বলতে বলতে রোচি শব্দের হাত ধরে বেশ উচ্চস্বরে কান্না করে দিল। শব্দ শেষের কথাটা শুনে বুক কেঁপে উঠল। আসলেই তো, শব্দ জানে উচ্ছ্বাসের অ্যাঙ্গার ইস্যু সম্পর্কে, আর ও নিজে শুনেছে উচ্ছ্বাস রোচিকে ধরতে পারলে কি কি করতে চেয়েছে। হাজার হোক, রোচিও নিজের আপন বোন না হলেও তার থেকে কম কিছু নয়। শব্দ রোচির মাঝে শ্রেয়াকে পেয়েছে। রোচিকে শব্দ অনেক ভালোবাসে। শ্রেয়ার পরে শব্দের আপন বলতে যদি কেউ থেকে থাকে, সেটা রোচি। শব্দের ভাবনার মাঝে রোচি আবারও বলে ওঠে, আমি চাই না আমার জন্য ওর জন্য বেবি কোনো ক্ষতি হোক। আর ও এখনো জানে না বেবিটা কার। তাই আমি ওকে বাবুর আশেপাশে আসতে দিতে পারবো না। ও ঠিক নেই ভাইয়া। ও কি থেকে কি করে বসবে আমি পারবো না। শব্দ চমকে উঠল। তড়িৎ রোচির দিকে তাকায়, তারপর বলে, কিন্তু উচ্ছ্বাস বাবুকে দেখেছে এবং হিসাব করে বের করেছে বেবিটা ওর। তোকেও হন্যে হয়ে খুঁজেছে। আমি কি করবো বুঝতে পারছি না। কার দিকে যাব, তুই নাকি বন্ধু? এসব বলেই আবারও শব্দ তার মাথার চুল খামচে দিল। আর রোচি যখন শুনল উচ্ছ্বাস বেবির কথা বুঝে ফেলেছে, মাথা পুরোই ফাঁকা হয়ে গেল। কিছুটা থম মেরে বসে থেকে হঠাৎই বলে ওঠে, ভাইয়া, আমি পালাবো। হ্যাঁ, ইন্ডিয়া যাব। আমাকে একটু সাহায্য করো। আমি ওর কাছে যেতে চাই না। আমি ওর থেকে আবারও পালাবো। ও আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলবে ভাইয়া। আমি আর ওই নরকে যেতে চাই না। তুমি আমাকে যে কোনো একটা ব্যবস্থা আগে করে দাও। আমি দেশ ছাড়লে তো ও আর আমাকে খুঁজে পাবে না। তুমিও কখনো ওকে কিছু বলবে না। শব্দের মনে হচ্ছে আজকে শুধু চমকারের দিন। এত এত চমকপ্রদ কথা সে হজম করতে পারছে না। উচ্ছ্বাসের বলা বউ পালানো, রোচির থেকে জানা বরের বাড়ি থেকে পালানো, রিন্তিয়াকে উচ্ছ্বাসের মতো লাগা, একই চোখ, এগুলো কখনোই কোইন্সিডেন্স হতেই পারে না। শব্দের আগে থেকে সন্দেহ হতো, তবুও সম্পর্কের খাতিরে রোচিকে জিজ্ঞেস করা হয়নি। কিন্তু এত কিছুর সামনে আসার পর কি করবে শব্দ? আচ্ছা, রোচির জায়গায় যদি শ্রেয়া হতো, এভাবে কান্না করতে, ভাই হয়ে কি বোনের কান্না সহ্য করতে পারত? কি করবে শব্দ? রোচিকে সাহায্য? পরে যদি উচ্ছ্বাস জানতে পারে, কি হবে এই সম্পর্কের অদূর ভবিষ্যৎ? আর উচ্ছ্বাস কি কখনোই পারবে না তার মেয়েকে আদর করতে, একটু ধরে দেখতে? এ কেমন বাবা হলো? রোচি উচ্ছ্বাসের বাবা হওয়ার বেস্ট টাইমটা কেড়ে নিচ্ছে। কোন দিকে যাবে শব্দ? শব্দ সকাল সকাল উচ্ছ্বাসকে কল করলেই ওকে লাইনে পায় না, তাই হসপিটালে চলে যায়। রোচির সাথে রাতের পরে আর কথা বলা হয়নি। শুধু মিলি খালাকে বলে এসেছে রোচি বাসা থেকে যেন কোথাও না যায়। তারপরে সে হসপিটালে চলে আসে। এত এত প্রেশারের মধ্যে শব্দ উষাকেও সময় দিতে পারে না। এতে অবশ্য মেয়েটা অত আগের মতন নারাজ হয় না। এই জন্য শব্দের উষাকে আরও ভালো লাগে। উষার কথা মনে পড়তেই শব্দ হাসল। তারপর ফোন বের করে উষার সাথে কথা বলে। কথা বলার এক সময় জানতে পারে কালকে রাতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় যেতে না যেতেই উচ্ছ্বাসকে ব্যবসার কাজে বাইরে যেতে হয়েছে। উচ্ছ্বাস নাকি যেতে চায়নি, তবুও জোর করে পাঠানো হয়েছে। উদয় নতুন বিয়ে করেছে, ওকে তো আর একা পাঠানো যায় না। যদি রুহিকে পাঠাতে চায় তাহলে ওর পাসপোর্ট আর ভিসার জন্য সময় লাগবে। আর এটা যেহেতু এমার্জেন্সি, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হয়েছে। তারপর কথা শেষ করে শব্দ কিছুক্ষণ থম মেরে বসে রোচির ব্যাপারটা ভাবে। আচ্ছা, যদি রোচিকে পালাতে সাহায্য করে তাহলে কি বন্ধুর প্রতি বেশি অন্যায় হয়? এসব ভাবতে ভাবতে ডিউটি শেষ করে বাসায় আসে, কিন্তু আজকেও রোচির দেখা পায় না। মেলিখালা থেকে জানতে পারে রোচি প্রয়োজন ছাড়া আর ঘর থেকে বের হয়নি।
রিন তিহাকে নিয়ে ঘরেই রয়েছে। শব্দ একটা বড় শ্বাস টেনে নিজেও নিজের রুমের দিকে চলে যায়। খাওয়া দাওয়া করা ইচ্ছে করছে না। ঘরে এসে ফ্রেশ হয়ে বিছানায় কিছু সময় শুয়ে থেকে ভাবে। তারপর কি মনে করে ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে। সাইফ মাত্র স্টাডি রুম থেকে এসে ফ্রেশ হতে যাবে, তখনই তার মোবাইল ফোনটা তার যান্ত্রিক আওয়াজে বেজে ওঠে। সাইফ সামনে এগিয়ে ফোনটা হাতে নেয়, তারপর ঘড়ির দিকে তাকায়। রাত 2টোর মতন বাজে। এই সময় এই নাম্বার থেকে কল আসায় কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়। কল রিসিভ করার আগেই কলটা কেটে যায়। তাই সাইফ কল ব্যাক করতে গেলেই আবারও একই নাম্বার থেকে কল আসে। এবার আর সময় ব্যয় না করেই সাইফ কলটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে ভেসে আসলো এক পুরুষের উত্তেজিত কণ্ঠের বলা কথা। কালকে একটু বাসায় আসতে পারবেন? সাইফ এবার ঘড়ির দিকে তাকিয়ে টেবিলের সামনে গিয়ে ক্যান্ডেলটা দেখে। আজকে যেহেতু অফ ডে ছিল, কালকে ডিউটি থাকতে পারে এসব ভেবেই ক্যালেন্ডার চেক করে। না, কালকে কোনো অপারেশন নেই। তাই সে জবাব করে, পারবো, কিন্তু আপনার কণ্ঠ কেমন দুশ্চিন্তার আভাস পাওয়া যাচ্ছে। কিছু হয়েছে কি? রিন তাহা ঠিক আছে? তাবাচ্ছুমের কিছু হয়নি তো? শব্দ এতে বিরক্ত বোধ করলো, তবুও বিরক্ত চেপে হাসার চেষ্টা করে বলে, তেমন কিছু না, একটা ব্যাপার নিয়ে কথা বলবো, তাই কালকে একটু বাসায় আসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আসবো। রাখছি। আচ্ছা। সাইফ কল কাটার পর দুশ্চিন্তায় পড়ে যায়। হঠাৎ এমন কি হলো যে এত রাতে কল করে আলোচনার জন্য সকাল সকাল এমনভাবে বাসায় যেতে বলল? কিছুই মাথায় ঢুকলো না সাইফের। ফোনটা রাখতে গিয়ে বেড সাইডের টেবিলের পাশে এক মেয়ের ছবি পেল সাইফ। মেজাজটা বিগড়ে গেল। এই মেয়েকে কতভাবে রিজেক্ট করলো। শেষ পর্যন্ত ফুপুকেও হাত করে ছাড়লো। সাইফ একটা শ্বাস ফেলে ছবিটা ওখানে রেখেও ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে ওই মেয়েকে কল দেওয়ার উদ্দেশ্যে। সাইফের কাছে মেয়েটার নাম্বার ছিল, কারণ তারা একই সাথে ইন্টার্নি করেছে। কি যেন নাম মেয়েটার। চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করলো। মনে পড়তেই চোখ খোলে। মেয়েটার নাম নাবিলা। মেয়েটা সাইফকে প্রচণ্ড রকমের পছন্দ করে, অনেকবার অ্যাপ্রোচও করে, কিন্তু সাইফ কখনো এই ব্যাপার ভাবেনি। তারপর কি যেন ভেবে ফোনটা রেখে মেয়েটার ছবি হাতে নেয়। সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। একসময় হঠাৎ করে রোদসির কথা মনে পড়ে সাইফের। আচ্ছা, রোদসি ওকে রিজেক্ট করার পর যেমন খারাপ লেগেছে, এই মেয়েটারও কি তেমন খারাপ লাগছে, নাকি আরও বেশি? আচ্ছা, মেয়েটাকে কি একটা চান্স দেবে? দেওয়া যেতেই পারে। এসব ভাবতে ভাবতে সাইফ ঘুমিয়ে পড়ে। সকাল সকাল সাইফ বাসায় চলে এলো। শব্দ মিলি খালাকে বলল সে যেন একটু রোদসিকে ডেকে দেয়। মিলি খালা শব্দের কথা মতো রোদসিকে ডাকতে চলে যায়। রোদসি প্রশ্নবিদ্ধ চোখে ড্রয়িং রুমে এসে দুজনকেই পরোক্ষ করে। রোদসি কিছু বলতে না আগে শব্দ বলে সোফায় বসতে, তাই সেও কোনো কথা না বলে সোফায় বসে। শব্দ দুজনের মুখের দিকে তাকায়, তারপর বলতে শুরু করে, কালকে রাতে ওভাবে কল করার জন্য আমি সত্যি দুঃখিত, তবে এবারও আমার আপনার হেল্প দরকার। আপনাকে একটা দায়িত্ব দিব, সেটা পালন করবেন। আমি করতাম, তবে আমি যেতে পারবো না। এটুকু বলে শব্দ থামলো। সাইফ শব্দের প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে, তা দেখে শব্দ হাসলো। তারপর রোদসির দিকে তাকালো। রোদসি মাথা নিচু করে তাকিয়ে আছে। শব্দ চোখ সরিয়ে আবারও সাইফের পানে তাকায়, তারপর আবারও বলতে শুরু করে, লাস্ট যেদিন আপনারা রিন্ধিয়াকে নিয়ে হসপিটালে যান, সেদিন তাবাচ্ছুমের হাজব্যান্ড আপনাদের দেখে ফেলেছে। আপনার মনে হতে পারে আমি জানলাম কি করে, তাই সহজ করে বলি, তাবাচ্ছুমের হাজব্যান্ড অর্থাৎ উচ্ছ্বাস আমার ব্যাচমেট। একই স্কুল, কলেজ ও হোস্টেলে ছিলাম, বন্ধু বলতে পারেন। কিন্তু কলেজ শেষে আর দেখা হয়নি। ওর বাসায় একজন অসুস্থ হলে হসপিটালে আবার আমাদের দেখা হয়। তো সেখান থেকে জানতে পারলাম যে ওর বউ পালিয়েছে। এটা ওটা করার পর কালকে রাতে জানতে পারলাম যে ওর বউ আর কেউ নয়, স্বয়ং তাবাচ্ছুমি উচ্ছ্বাসের বউ। সাইফ চমকে রোদসির পানে তাকালো, কিন্তু তখনও রোদসি প্রাণহীনভাবে জড়বস্তু ন্যায় সোফায় বসে আছে। শব্দ আবারও বলতে শুরু করলো, আমি অনেক ভেবেছি, উচ্ছ্বাসকে আমি অনেক ভালো করে চিনি। ও এমনি এমনি থামবে না। তাবাচ্ছুমকে পেলে কি করবে তা আমি নিজের কানে শুনেছি। তাই আমি উচ্ছ্বাসের কাছে তাবাচ্ছুমকে পাঠানোর সাহস পাচ্ছি না। তবে ও এখন দেশে নেই, ইমার্জেন্সি কাজে দেশের বাইরে যেতে হয়েছে। ও কবে আসবে ঠিক বলতে পারছি না, আর এখানে আপনার সাহায্য লাগবে। আমি এখন দেশের বাইরে যেতে পারবো না। আপনি দয়া করে তাবাচ্ছুমকে ইন্ডিয়া নিয়ে যাবেন। কলকাতায় আমার দুঃসম্পর্কের কাজিনরা থাকে, ও আপাতত ওখানেই থাকবে। মাস দুয়েক পর আমি গিয়ে নতুন ফ্ল্যাট নিব,
আর ওখানে শিফট করে দিব তাবাচ্ছুমকে।